স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, আসসালামু আলাইকুম। আমাদের তৃতীয় বর্ষের গাইনি ক্লাসে আজকে আমাদের টপিক হচ্ছে মিনস্ট্রুয়াল ডিসঅর্ডার, অর্থাৎ অস্বাভাবিক ঋতুস্রাব। আমরা বিগত ক্লাসে মেনস্ট্রুয়েশন সম্পর্কে পড়েছি, অর্থাৎ নরমাল মেনস্ট্রুয়েশন, মেনস্ট্রুয়াল সাইকেল, ওভারিয়ান সাইকেল এই সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা দেখব অস্বাভাবিক মেনস্ট্রুয়েশন, অর্থাৎ অস্বাভাবিক ঋতুস্রাব বলতে কি বোঝায়, হ্যাঁ, ডিসঅর্ডার যেটা আর কি। তো ডিসঅর্ডার গুলো আগে আমরা নামগুলো জানবো যে কি কি ধরনের ডিসঅর্ডার হতে পারে, এরপর আমরা ভিতরে যাব। প্রথমেই আমরা এই মিন্স বা মিনস্ট্রুয়েশন যেটা, এর যে অস্বাভাবিক একটা অবস্থা আসে সেটা হচ্ছে অ্যামিনোরিয়া। কোনো একটা শব্দের আগে যখন মেডিকেল সায়েন্সে এ থাকে, এ মানে অ্যাবসেন্ট, এ মানে অ্যাবসেন্ট, অনুপস্থিত বা না হওয়া, হ্যাঁ, এরকম। তাহলে অ্যামিনোরিয়া, মেনোরিয়া মানে হচ্ছে ঋতুস্রাব, মেনোরিয়া শব্দের অর্থ হচ্ছে ঋতুস্রাব। মানে অ্যামিনোরিয়া মানে হচ্ছে কি, ঋতুস্রাব বন্ধ, বা বাংলা যেটাকে আমরা বলি মাসিক বন্ধ বা রজরোধ, মাসিক বন্ধ বা রজরোধ। এই অ্যামিনোরিয়া সম্পর্কে আমরা জানবো। অ্যামিনোরিয়া মানে হচ্ছে মাসিক বন্ধ। ধরেন কোনো কারণবশত কারোর মাসিক হচ্ছে না, তখন আমরা আমাদের হিস্ট্রিতে বা কেস টেকিং এর সময় আমরা লিখবো কি অ্যামিনোরিয়া, অর্থাৎ রজবন্ধ বা রজরোধ বা মাসিক বন্ধ। এরপরে হচ্ছে ডিসমেনোরিয়া। ডিস শব্দের অর্থ হচ্ছে ডিসঅর্ডার, ডিস মানে ডিজিজ, হ্যাঁ, ডিস মানে পেইন। তাহলে ডিসমেনোরিয়া অর্থাৎ বাধক বেদনা, বাধক, হ্যাঁ, অর্থাৎ ব্যথাযুক্ত মাসিক, এটাকে আমরা বলি বাধক বেদনা বা ডিসমেনোরিয়া। এরপরে হচ্ছে মেনোরেজিয়া, হ্যাঁ, রেজিয়া, মেনোরেজিয়া বা হাইপারমেনোরিয়া। হাইপার শব্দ অর্থ হচ্ছে অতিরিক্ত, হ্যাঁ, যখন বেশি হবে, এক্সেস হবে, তখন তাকে আমরা বলবো হাইপারমেনোরিয়া বা মেনোরেজিয়া, অতিরজ। এরপরে হচ্ছে পলিমেনোরিয়া। পলি শব্দের অর্থ অনেক, বেশি, বহু। তো এগুলোর মধ্যে সামান্য সামান্য একটু একটু করে পার্থক্য আছে, তো সেই পার্থক্য আমরা ভিতরে গেলে আমরা বুঝবো। অথবা ইপিমেনোরিয়া বলা হয় একে, পলিমেনোরিয়া বা ইপিমেনোরিয়া। এরপর হচ্ছে পলিমেনোরেজিয়া। দেখেন এটা হচ্ছে পলিমেনোরিয়া, এটা হচ্ছে পলিমেনোরেজিয়া। এখানে ছিল ইপিমেনোরিয়া, এটা হচ্ছে ইপিমেনোরেজিয়া। এই যে মেনোরেজিয়া, ইপিমেনোরেজিয়া অথবা পলিমেনোরিয়া বা ইপিমেনোরিয়া, এগুলো অতিরিক্ত করেই, কিন্তু কখন কি হিসেবে অতিরিক্ত হয় সেটা আমরা জানবো। এরপর হচ্ছে মেট্রোরেজিয়া বা মেট্রোস্ট্যাক্সিস, অনিয়মিত মাসিক, হ্যাঁ, যেটা নিয়মিত না, ইরেগুলার যেটাকে বলা হচ্ছে, এটাকে বলে মেট্রোরেজিয়া বা মেট্রোস্ট্যাক্সিস। এরপর হচ্ছে মেনোমেট্রোরেজিয়া, অলিগোমেনোরিয়া, অলিগো মানে হচ্ছে ফোটায় ফোটায় অল্প অল্প করে হয়, চুইয়ে চুইয়ে যেটাকে বলা হয়। হাইপোমেনোরিয়া, অল্প ঋতুস্রাব। এরপর হচ্ছে ক্রিপ্টোমেনোরিয়া, লুকায়িত, ক্রিপ্টোমেনোরিয়া বা লুকায়িত ঋতুস্রাব। এই হচ্ছে আমাদের অস্বাভাবিক মিনস্ট্রুয়াল বা মেনস্ট্রুয়েশন ডিসঅর্ডার যেটাকে আমরা বলি। পরীক্ষার সময় আসে যে অস্বাভাবিক ঋতুস্রাব গুলো কি কি, তখন আপনার সাথে পয়েন্ট করে নামগুলো লিখে দিবেন। এরপরে ভিতরে যদি ব্যাখ্যা চাই ব্যাখ্যা দিবেন, সংখ্যাগুলো আমরা পরবর্তী শিখবো। আমরা প্রথমে আলোচনা করবো কি অ্যামিনোরিয়া, রজরোধ বা মাসিক বন্ধ। দেখেন, অ্যামিনোরিয়া মিন্স অ্যাবসেন্স অফ মিনস্ট্রুয়েশন। এই যে বলে দিছে যে মিনস্ট্রুয়েশনের যে অনুপস্থিত বা বন্ধ যেটা, সেটাই হচ্ছে অ্যামিনোরিয়া। ইট ইজ এ সিমটম অ্যান্ড নট এ ডিজিজ। এটা হচ্ছে এক ধরনের লক্ষণ, সিমটম, অন্য কোনো একটা কিছু সিমটম দিবে, বাট এটা কোনো ডিজিজ না। আপনি এসে বললো আমার মাসিক বন্ধ, রোগী এসে বলতে পারে, আপনি আগে তাকে রোগী বানাবেন, রোগ না, হ্যাঁ, এটা নট ডিজিজ, এটা রোগ না। এটা হবে কি, এটা সিমটম, যে ঠিক আছে এটা তাহলে কিসের জন্য লক্ষণ আমরা দেখি। তো এটা দেখার আগে আমরা এটা আগে ক্লাসিফিকেশনটা পড়বো। এটা হচ্ছে দুই ধরনের, ইট ইজ টু টাইপ, দুই প্রকার হয়, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল, একটা হচ্ছে প্যাথোলজিক্যাল। ফিজিওলজিক্যাল মানে হচ্ছে শারীরবৃত্তীয় বা স্বাভাবিক প্রক্রিয়া। প্যাথোলজিক্যাল যেটা, সেটা হচ্ছে রোগের কারণে, মানে অন্য কোনো রোগের কারণে এই মাসিকটা বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা আগে দেখি ফিজিওলজিক্যাল কারণগুলো কি কি। কখন ফিজিওলজিক্যাল হবে মাসিক বন্ধ? দেখেন, বিফোর পিউবার্টি। কারণ আমরা পিউবার্টির সময় পড়েছিলাম যে মিনিস্ট্রেশন হচ্ছে পিউবার্টির একটা সাইন। পিউবার্টির অনেকগুলো সাইন আছে, কেউ বলতে পারবেন সাইনগুলো কি কি ছিল? একটু বলেন তো, পিউবার্টির কি কি সাইন? ম্যাডাম হোসেন আহমেদ নুরি বলতে পারবেন পিউবার্টির সাইনগুলো কি কি ছিল? হাফিজা খানম,
একটা দুটো করে বলে না। যখন একটা মেয়ে যৌবনে পদার্পণ করবে কিশোরী অবস্থায়, তখন তার যে যৌবন শুরু হবে, মিনিস্ট্রেশন হচ্ছে যৌবন শুরু হওয়ার একটা সাইন, কিন্তু মিনিস্ট্রেশন মানে কিন্তু তার যৌবন তা না, অনেকগুলো সাইনের মধ্যে এটা একটা। বাকি সাইনগুলো কি কি ছিল একটু মনে করেন তো। বলতে পারবেন? দেখেন, ব্রেস্ট ডেভেলপমেন্ট হবে, কণ্ঠস্বরে চেঞ্জ হবে, বলেন। কি কারো জানা নাই? স্তন বড় হবে, জননাঙ্গ পরিণত হবে, হ্যাঁ, আবির্ভাব হলে স্থূল গজাবে, তারপর তাহলে এই সাইনগুলো থাকবে। তার মধ্যে একটা হচ্ছে কি, এই যে মিনিস্ট্রেশন শুরু হবে, প্রথম যে মিনিস্ট্রেশনটা শুরু হয় এটাকে আমরা কি বলি মেডিকেলের ভাষায়, মনে আছে? মেনার্কি। মেনার্কি, গুড। তাহলে এই যে দেখেন, মেনার্কির আগে অর্থাৎ বিফোর পিউবার্টি, তার যখন যৌবন শুরু হয় নাই, তাহলে ওই বাচ্চাটার কি হবে? তাহলে এটা একটা ফিজিওলজিক্যাল কন্ডিশন, তার মানে তার কি পিরিয়ড বন্ধ, এটা হতে পারে। তখন সে বলে যে আমার পিরিয়ড বন্ধ, তাহলে কি আগে দেখবে তার যৌবন বা কি পিউবার্টি শুরু হয়েছে কিনা, বিফোর পিউবার্টি। এরপর হচ্ছে কি ডিউরিং প্রেগনেন্সি, গর্ভকালীন অবস্থায় যদি কারো প্রেগনেন্সি কনফার্ম হয়, তখন তার কি থাকবে, মাসিকটা বন্ধ থাকবে। এই জন্য যদি কারো মাসিক বন্ধ থাকে, কোনো কেউ মেয়ে এসে যদি বলে, তখন কিন্তু আমরা কি করি, তাকে প্রেগনেন্সি টেস্ট করতে দেই। এখানে কিন্তু একটু ঝামেলা আছে। এটা একটা বিষয় হচ্ছে, দেখেন এখন বর্তমানে সামাজিক বিভিন্ন অবক্ষয়ের কারণে বলতে পারি, অথবা আমাদের যে কি বলে যে একত্রে যে পড়াশোনা করার কারণে হোক, বা একটা ওপেন মেলামেশার কারণে হোক, অনেক সময় দেখা যায় যৌবনে আসার পর অনেক মেয়েরা বা ছেলেরা কি একটা ভুল রিলেশনশিপে জড়ায় দেয়, তাই না? তো তখন তারা দেখা যায় ফিজিক্যাল রিলেশনশিপ করার কারণে অনেকে কিন্তু এরকম কি হয়ে যায়, প্রেগনেন্সি হয়ে যায়। তো অনেক মারা তার মেয়েকে সাথে করে নিয়ে আসে যে তার মেয়ের কি মাসিকটা বন্ধ, 1 মাস হয়েছে, 40 দিন, তারা টেনশনে পড়ে যায়। তখন যদি আমরা তাদেরকে কি করি, মাসিক হওয়ার জন্য যদি ওষুধ দিয়ে দেই টেস্ট ছাড়া, এটা কিন্তু ঝামেলা আছে, এগুলো কিন্তু ক্রিমিনাল কেসের মধ্যে পড়ে। হ্যাঁ, এই জন্য যারা চেম্বার করবেন খুব বুঝে শুনে দিতে হবে। আবার বিপদটা হচ্ছে কোন জায়গাতে, যদি আপনি আনমেরিড মেয়েদেরকে কি করেন যে এরকম বলেন যে প্রেগনেন্সি টেস্ট করে আসতে, তখন কিন্তু ওই যে গার্জিয়ান পক্ষ কিন্তু খুব মানে খেপে যাবে আপনার উপরে, বলবেন যে এরকম কেন হচ্ছে। কিন্তু এইসব ক্ষেত্রে আমাদের খুব টেকনিক্যালি আলাদা করে, হ্যাঁ, রোগীর সাথে কিন্তু কথা বলতে হয়। এই জন্য খুব মানে কি বলে, বুদ্ধিমত্তা খাটিয়ে, হ্যাঁ, আলাদা যদি সম্ভব আলাদা করে দিতে হবে। আর আদারওয়াইজ অবশ্যই কি করতে হবে, প্রেগনেন্সি টেস্ট করে নিতে হবে কিন্তু, তাহলে কিন্তু ঝামেলা আছে। হ্যাঁ, হুট করে আসলো যে মাসিক বন্ধ, আমরা দিয়ে দিলাম ওষুধ, মাসিক হয়ে গেল, এটা কিন্তু আইনত দণ্ডনীয়। তখন যে চিকিৎসক ট্রিটমেন্ট করবে তারও এটা ঝামেলা হবে, আর তাদেরও কিন্তু ঝামেলা হতে পারে। এই জন্য এই বিষয়গুলো সাবধান। তো ডিউরিং প্রেগনেন্সির সময় কি হবে, মাসিকটা বন্ধ থাকবে। ডিউরিং ল্যাকটেশন, যেসব বাচ্চারা মানে মায়ের দুধ খায়, অর্থাৎ মারা তাদের বাচ্চাকে বুকের দুধ খাওয়ান, এরকম 6 মাস পর্যন্ত, জন্মের পর থেকে 6 মাস পর্যন্ত সাধারণত কি থাকে, মাসিকটা বন্ধ থাকে। এই জন্য ডিউরিং কি ল্যাকটেশন। এটা আবার একটা যে আপনার জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতির মধ্যে কিন্তু আছে, ন্যাচারাল একটা জন্ম নিয়ন্ত্রণ কন্ট্রাসেপশন পদ্ধতি, কিন্তু এটা একটা 100% কি না, কোনো জন্ম নিয়ন্ত্রণে 100% একদম অ্যাকুরেট না যে সেই করবে, প্রতিরোধ করবে। কোনোটা 99% বা 98%। তো ল্যাকটেশনের সময় সাধারণত মাসিক হয় না, কিন্তু অনেক সময় দেখা যায় মাসিক হওয়ার আগেই অনেক সময় অনেকে প্রোটেকশন ছাড়াই যদি সেক্স করে, তখন কি হয়, ওই বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো অবস্থাতেই আবার সে প্রেগনেন্ট হয়ে যায়, তারা বুঝতেও পারে না। হ্যাঁ, এই জন্য তারপরও বলতে হবে যদি তারা কন্ট্রাসেপশনের মধ্যে যেন যায়। ল্যাকটেশনের সময় সাধারণত কি থাকে, মাসিকটা বন্ধ থাকে। আফটার মেনোপজ, যখন লাস্ট মাসিক হয়ে যায়, অর্থাৎ কি জীবনের কি শেষ বয়সের দিকে, মধ্য বয়সের দিকে, যেমন সাধারণত আমরা পড়েছিলাম মেনোপজ কত 45 থেকে 50-55 এর মধ্যে, সাধারণত এই এজের মধ্যে মহিলাদের মাসিকটা আস্তে আস্তে বন্ধ হওয়া শুরু করে, এটাকে বলা হয় মেনোপজ। যেসব মহিলাদের মেনোপজ হয়ে যাবে, তখন তাদের কিন্তু, আমি এরকম একটা কেস পেয়েছিলাম যে এক ভদ্রমহিলা আসছিলেন, ওনার প্রতি মাসে কি হচ্ছে এরকম রেগুলার কি হয় যে মাসিক হচ্ছে। তো হঠাৎ করে একদিন উনি আসলো, আসার পরে বলতেছে আমার তো মাসিক হচ্ছে না। ওনার বয়স এরকম সম্ভবত 47-48 এরকম হবে।
তো আমি তাকে বলছি তাহলে আপনি আগে এক কাজ করেন, প্রেগনেন্সি টেস্ট করে আসে। তো উনি প্রেগনেন্সি টেস্ট করছেন, করার পর দেখে নেগেটিভ আসছে। তো নেগেটিভ আসছে, তারপরে আদার্স ওনার কিছু সাইন সিমটম ছিল। পরবর্তীতে উনি নিজে বুঝতে পারছে যে, বা আগেও সিমটম ছিল, আমার সাথে যোগাযোগ করেন নাই, শুধু আমার জানাচ্ছে নেগেটিভ। তারপর আচ্ছা ঠিক আছে, ওয়েট করেন, কিছুদিন পর হয়তো তাহলে হবে। অনেক সময় দেখা যায় অনেকের এমনিতে যে মাসে মাসে হওয়ার কথা, হয়তো কোনো একটা সাইকেলে তার হয়তো একটা সাইকেল ড্রপ যায়, 1 মাস হয় না। এই জন্য যেহেতু নেগেটিভ আসছে, তার সমস্যা নাই, আসলে অপেক্ষা করে। উনি যোগাযোগ করেন নাই। এরপরে উনি বোধহয় ঢাকার বাইরে চলে গেছেন। তো উনি ওই যে গ্রামে ওনাদের এখানে স্বাস্থ্য ক্লিনিকে দেখাইছেন আবার গাইনি ডক্টর। তো উনি দেখার পর আমাকে আবার জানাইলেন যে ওখানকার ডাক্তার বলছে তার এরকম এই যে মেনোপজ, অর্থাৎ পিরিয়ড বন্ধ হওয়ার সময় নাকি হয়ে গেছে। ওনারা আরো কিছু সাইন সিমটম দেখে পরে বলছে, বললাম স্যার কোনো অসুবিধা হয়। তার মানে যে মেনোপজের পর এবং যে সময়টা মেনোপজ শুরু হয়ে যাবে ওই সময় কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে। কাজে এরকম একটু অ্যালার্ট থাকতে হবে যে সাইন সিমটম গুলো দেখে। তাহলে আমরা কি পেলাম ফিজিওলজিক্যালে? বিফোর পিউবার্টি, অর্থাৎ তার যখন অ্যাডাল্টহুড অবস্থা আসার আগে, যৌবনের আগে তার বন্ধ থাকবে। ডিউরিং প্রেগনেন্সি, প্রেগনেন্সি চলাকালীন সময় বন্ধ থাকবে। ডিউরিং ল্যাকটেশন, যখন বাচ্চাকে বুকের দুধ খাওয়াবে, সাধারণত প্রথম 6 মাস, হ্যাঁ, এই সময়টুকু বন্ধ থাকে, এরপর আবার শুরু হয়ে যায়, কারো আগে পিছে হতে পারে। আফটার মেনোপজ, মেনোপজ হওয়ার পরে। প্যাথোলজিক্যাল কন্ডিশন এবার আমরা আসি যে রোগের কারণে। হ্যাঁ, দেখেন এখানে আবার দুইটা কারণ আছে। একটা হচ্ছে এই যে ফলস বা হিডেন বা কনসিল অ্যামিনোরিয়া, রিয়েল বা ট্রু অ্যামিনোরিয়া। এটাকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ফলস অ্যামিনোরিয়া আর একটা হচ্ছে ট্রু অ্যামিনোরিয়া। ট্রুটাকে হচ্ছে রিয়েল, মানে সত্যিকারের অ্যামিনোরিয়া, ট্রু বা রিয়েল অ্যামিনোরিয়া, আর একটা হচ্ছে ফলস। এই ফলসটাকে আমরা বলতে পারি হিডেন বা কনসিলড, অথবা এটাকে বলা হচ্ছে ক্রিপ্টোমেনোরিয়া। দেখেন আমরা যে ডিজর্ডারের মধ্যে লিখেছিলাম 10 নাম্বারটা, 10 নাম্বার হচ্ছে ক্রিপ্টোমেনোরিয়া। এটাকে আলাদা রাখা হয়েছে এই কারণে, এটা আলাদাভাবে অনেক সময় আসে বা আমরা অনেক সময় বুঝতে পারি না, কিন্তু মূলত এই ক্রিপ্টোমেনোরিয়া হচ্ছে অ্যামিনোরিয়ারই একটা পার্ট। হ্যাঁ, এই জন্য আমরা এই যে 10 নাম্বারটাও কিন্তু এখন 1 নাম্বারের মধ্যে পড়ে ফেলবো, ক্রিপ্টোমেনোরিয়া। তার মানে ক্রিপ্টোমেনোরিয়া হচ্ছে কি লুকায়িত বা মিথ্যা, হিডেন, কনসিলড। আমরা দেখি ফলস বা হিডেন বা ক্রিপ্টোমেনোরিয়াটা কি। দেখেন ফলস অ্যামিনোরিয়া, যেটা আসলে মনে হচ্ছে অ্যামিনোরিয়া কিন্তু আসলে এটা অ্যামিনোরিয়া না। এটার আবার কতগুলো কারণ আছে, এর মধ্যে দুইটা কারণ হচ্ছে, একটা কনজেনিটাল জন্মগত ভাবে, আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড অর্জিত। হ্যাঁ, কনজেনিটাল জন্মগত কি? কনজেনিটাল অ্যাবসেন্স অর অ্যাবনর্মালিটি অফ দ্য ইউটারাস। যদি কোনো মেয়ের জন্মগত ভাবে জরায়ু যদি না থাকে, এখন একজনের জরায়ুই নাই জন্মগত ভাবে, এরকম আমি একজন পেয়েছিলাম যার জন্মগত ভাবে ইউটারাস নাই, হয় নাই, তৈরি হয় নাই। হ্যাঁ, এটা একটা জিনগত ত্রুটি হতে পারে, বা জন্মগত ত্রুটি হতে পারে, কি তার জরায়ুটা তৈরি হয় নাই, ডেভেলপ করে নাই, অথবা তৈরি হয় নাই, অথবা তৈরি হয়েছে কিন্তু তার মধ্যে কোনো ত্রুটি আছে, অ্যাবনর্মালিটি আছে। তাহলে তার কি হবে না? মাসিক হবে না। তাহলে যেহেতু এটা নাই, যেহেতু এটা কারো তো হাত নাই, তাই না? এটা হচ্ছে ফলস অ্যামিনোরিয়া। তার মানে কি এটা আসলে অ্যামিনোরিয়া পর্যায়ে পড়ে না, কারণ তার তো নাই, যেখান থেকে তৈরি হবে, প্রডিউস হবে, তার সেই যন্ত্রটা নাই, সেই অর্গানটা নাই। তাহলে তাহলে অ্যামিনোরিয়া কি আর মেনোরিয়া কি? তার তো নাই, তাহলে তার এটা হওয়ার কোনো প্রশ্নই নেই। এই জন্য এটা বলছে ফলস অ্যামিনোরিয়া, যা জন্মগত। এই জন্য যদি আমরা স্বাভাবিক যে আমাদের কি বলে পিউবার্টি যে টাইমটা, ওই টাইমটা আমরা কখনই করেছিলাম, কোন বয়স থেকে কোন বয়স পর্যন্ত বলেছিলাম মেয়েদের ক্ষেত্রে, মনে আছে কারো? 9 থেকে 16। 9 থেকে 16 না, সাধারণত কত 12 থেকে 14, এর মধ্যে আমরা বলছিলাম 2 বছর আগে পরে হতে পারে, তাই না? এখন দেখেন আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কোনো কিশোরী মেয়ের ধরেন তার বয়স 17 হয়ে গিয়েছে, হ্যাঁ, তার এখন পর্যন্ত কি হচ্ছে না, এই মাসিক হচ্ছে না, অর্থাৎ তার মেনার্কি শুরু হয় নাই। তাহলে তার মা হয়তো ওয়েট করতে করতে, অনেকে হয়তো ডাক্তার কাছে যাবে, বলে যে আপনার একটু অপেক্ষা করেন, 14 বছর জায়গায় অনেক সময় অনেকে 16 বছরে হয়। তো সে 16 বছর হয়ে গেছে বা 16 বছরে আসলো, এখনো তার হয় নাই, আপনার কাছে আসলো, তখন আপনি কি করবেন? তখন অবশ্যই এই মুহূর্তে যেটা করণীয়, কি করতে হবে? আগে একটা আলট্রাসোনোগ্রাম করতে দিবে। এই আলট্রাসোনোগ্রামের নাম হচ্ছে ইউএসজি অফ লোয়ার অ্যাবডোমেন, সাধারণত। হ্যাঁ, আমরা নিচের পেটে করতে দেই। তখন ওখানে আগে মূলত দেখা হবে তার আসলে এই যে ইউট্রাসটা আছে কি নাই। হ্যাঁ, আগে এটা ইয়েস অর নো। এরপরে হচ্ছে ইউট্রাসের ভিতরে কোনো ত্রুটি আছে কিনা, অ্যাবনর্মালিটি আছে কিনা।
ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন যে কি করতে হবে, যে একটা আল্ট্রাসোনোগ্রাম দিতে হবে ওই মুহূর্তে। এরপরে আদার্স আরো কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। এখন যদি আল্ট্রাসোনোগ্রামে ঠিক থাকে তখন আমরা হরমোনাল দেবো, হরমোনাল কোনো ডিসব্যালেন্স আছে কিনা, তারপর তার যে খাওয়া দাওয়া আমরা বলেছিলাম খাওয়া দাওয়াটা ঠিক মতো আছে কিনা, তার ওয়েদার বা জলবায়ু বা তার পরিবেশ এখানে কোনো সমস্যা আছে কিনা, আমরা ওই যে ফ্যাক্টর গুলো ছিল 4-5টা ফ্যাক্টর, এই ফ্যাক্টর গুলি তখন আমরা কনসিডার করবো। ঠিক আছে, পিছনের ক্লাসে আমরা ফ্যাক্টর নিয়ে আলোচনা করেছিলাম যে এডমিনিস্ট্রেশন বা পিউবার্টি যে ফ্যাক্টর গুলো থাকে সে ফ্যাক্টরে কোনো ঝামেলা আছে কি, তো এইগুলো একটা বিষয়। 2 নম্বর হচ্ছে ইমপারফোরেট হাইমেন। আমরা দেখেছিলাম যে ভ্যাজাইনাল মুখে বা ভ্যাজাইনাল কি ওই যে ভিতরে একটা পর্দা থাকে যেটাকে হাইমেন বা সতী পর্দা বলা হয়। তো অনেকের এই হাইমেনের জায়গাটা খুব মোটা থাকে, হ্যাঁ, ইনটেক হাইমেন বলে। নর্মালি হাইমেনের মধ্যে একটু পাতলা থাকে বা একটু হালকা ছিদ্র থাকে যেখান থেকে মেনস্ট্রুয়েশন হতে পারে, কিন্তু অনেকের একদম ইনটেক ওই যে কনসিলড যেটাকে বলা হয়, হ্যাঁ, মানে একদম সিল করা মোটা পর্দা দিয়ে পুরো ঢাকা আছে, ওই পর্দা ভেদ করে তখন আর কি হতে পারে না, আসতে পারে না, মাসিকের রক্তটা আসতে পারে না, তখন কিন্তু ওই যে বাইরের দিকে বের হচ্ছে না কিন্তু ভিতরে কিন্তু ঠিকই বের হচ্ছে। হ্যাঁ, এই কারণে আল্ট্রাসোনোগ্রাম করে তখন আসলে করে কি ভিতরে রক্তটা জমতে 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 ওখানে আবার একটা ঘন হয়ে একটা কি চাকা বা দলা বা পিণ্ড তৈরি হয়, এটাকে বলে চকলেট সিস্ট। এরকম মোটা এটার কারণে কিন্তু অনেক জটিলতা তৈরি হতে পারে। তাহলে এই যে এরকম ইমপারফোর্টের কারণে কিন্তু সিস্ট হতে পারে, যে চকলেট সিস্ট, হ্যাঁ, অর্থাৎ ভিতর দিকে ফ্লোটা রিভার্স ফ্লোটা হয়, হ্যাঁ, এটাকে ইমপারফোরেট হাইমেন এই কারণে হয়। এরপর হচ্ছে গিয়ে ট্রান্সভার্স ভ্যাজাইনাল সেপ্টাম। এই সে আপনার যে ভ্যাজাইনার মধ্যে যে পর্দাটা থাকে এই পর্দাটা থাকার কথা হচ্ছে লম্বালম্বি ভাবে ভ্যাজাইনাল ওয়ালের দিকে, কিন্তু জন্মগত ভাবে এই পর্দাটা আড়াআড়ি ভাবে ওই রাস্তাটাকে ব্লক করে ফেলে, যখন ওই পর্দাটা ভেদ করে আসতে পারে, এটা হচ্ছে ট্রান্সভার্স ভ্যাজাইনাল সেপ্টাম। সেপ্টাম মানে পর্দা। এরপর হচ্ছে কনজেনিটাল অবস্ট্রাকটিভ ডিফেক্টস, জন্মগত ভাবে অবস্ট্রাকটিভ, হ্যাঁ, বিভিন্ন এই যে কি জননাঙ্গের যে ত্রুটিগুলো থাকে বিশেষ করে লোয়ার জেনিটাল ট্রাক্ট, হ্যাঁ, লোয়ার যে অর্থাৎ এই যে ইউট্রাস, এছাড়া ওভারির অথবা ফ্যালোপিয়ান টিউবের অথবা সার্ভিক্সের, হ্যাঁ, ভ্যাজাইনার, এই কোনো জায়গার কোনো ত্রুটির কারণে, কারণ আমরা দেখেছিলাম মেনস্ট্রুয়েশন হওয়ার জন্য দায়ী ছিল কি ওভুলেশন, হ্যাঁ, ওভুলেশন হওয়ার পর সে যদি কি না পায়, স্পার্ম না পায়, তখন সে আস্তে আস্তে ডিজেনারেশন হয়ে ধ্বংস হয়ে কোথায় টার্ন নিবে, মেনস্ট্রুয়েশন থেকে টার্ন নিবে। তার মানে এই লোয়ার জেনিটাল ট্রাক্টে বা কোনো একটা জায়গা যদি ত্রুটি থাকে, কোনো ডিফেক্ট থাকে অবস্ট্রাকটিভ ভাবে, তাহলে সেটা কি হবে, বাধাগ্রস্ত হয়ে সেখানে কি হবে, ওই যে জেনিটাল রাস্তা যদি কি থাকে জন্মগত ভাবে সমস্যা থাকে, তাহলে কি হবে না, মেনস্ট্রুয়েশন হবে না, তার মানে অ্যামিনোরিয়া দেখা দিবে। এই হচ্ছে ফলস অ্যামিনোরিয়ার কনজেনিটাল জন্মগত কি কি ত্রুটি হতে পারে, এই পরিচিতি মাথায় রাখবো আমরা। এ হচ্ছে অ্যাকোয়ার্ড, হ্যাঁ, অর্জিত। অর্জিত মানে হচ্ছে এটা জন্মগত ভাবে না, বাট পরবর্তীতে যে কোনো সময় হতে পারে, এই জন্য এটাকে বলা হচ্ছে অর্জিত ব্যাকওয়ার্ড, হ্যাঁ, এটা যে কোনো সময়, অর্থাৎ একবার হয়েছে অথবা একবারই হয় নাই, মানে জন্মগত ভাবে না কিন্তু পরবর্তীতে কোনো একটা সমস্যার কারণে হচ্ছে, এটা হচ্ছে স্টেনোসিস অফ সার্ভিক্স, যে কোনো কারণবশত। লাইটটা খুলে নেবে, ভিতরে ঢুকে নেবে। তাহলে স্টেনোসিসটা কি হবে, যে সার্ভিক্স, স্টেনোসিস অফ সার্ভিক্স শুরু হয়ে যায়, অর্থাৎ যে সার্ভিসটা থাকবে ইউট্রাসের যে মুখটা থাকবে, এই মুখটা হচ্ছে কি একটু চিপা হয়ে যাবে, স্টেনোসিস চিপা হয়ে যাওয়া, শুরু হয়ে যাওয়া। এই শুরু হয়ে গেলে অনেক সময় দেখা যায় শুরু হতে হতে এটা কি হয়ে যায়, ওই মুখটা বন্ধ হয়ে যায়, তো বন্ধ হয়ে গেলে ওখান দিয়ে আর কি আসতে পারে না, এই জন্য এটা অ্যাকোয়ার্ড অ্যামিনোরিয়া। এরপর হচ্ছে গিয়ে সেকেন্ডারি ভ্যাজাইনাল অ্যাট্রেসিয়া, হ্যাঁ, যে কোনো কারণবশত, সেকেন্ডারি মানে হচ্ছে অন্য একটা রোগের কারণে, অন্য একটা সমস্যার কারণে যোনিপথের যে রাস্তাটা সেটা যদি ছোট হয়ে যায় সেটাকে বলা হয় ভ্যাজাইনাল অ্যাট্রেসিয়া। মেডিকেল টার্ম, এই নামগুলি মনে রাখবেন, হ্যাঁ, স্টেনোসিস অফ সার্ভিক্স, ভ্যাজাইনাল অ্যাট্রেসিয়া, যোনিপথের রাস্তা ছোট হয়ে যাওয়া, এই কারণে হতে পারে। তো এগুলো হচ্ছে ফলস, মানে এটা সরাসরি মেনস্ট্রুয়েশন বন্ধ হওয়ার জন্য না, অন্য কোনো একটা সমস্যার কারণে মূলত মেনস্ট্রুয়েশনটা হচ্ছে না, এটাকে বলা হচ্ছে ফলস অ্যামিনোরিয়া। দুইটা কারণ পেলাম, একটা কনজেনিটাল, এখানে অনেকগুলো বিষয় আসলো, অ্যাকোয়ার্ড দুইটা বিষয় আসলো। কারো কোনো প্রশ্ন আছে আপনারা বুঝতে? এতটুকু মধ্যে কারো কোনো বুঝতে অসুবিধা আছে বা বুঝেন নাই, প্রশ্ন থেকে বলতে পারেন।
আচ্ছা নাই না আশা স্যার করি। প্রশ্ন নেই। এবার আমরা আসি ট্রু অ্যামিনোরিয়া, মানে এবার হচ্ছে সত্যি সত্যি অ্যামিনোরিয়া। হ্যাঁ, এই ট্রু অ্যামিনোরিয়ার মধ্যে এটাকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে প্রাইমারি অ্যামিনোরিয়া আর একটা হচ্ছে সেকেন্ডারি অ্যামিনোরিয়া। প্রাইমারি অ্যামিনোরিয়া হচ্ছে যার ওই যে পিউবার্টি সমস্ত বৈশিষ্ট্য প্রকাশ পাবে। হ্যাঁ, অর্থাৎ তার যৌবনের যাবতীয় সব বৈশিষ্ট্য হচ্ছে, শুধুমাত্র কি হচ্ছে না, মিনিস্ট্রেশনটা হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ মানে তার জীবনে ফার্স্ট মিনার্কিটাই শুরু হয় নাই, বাট বাকিগুলি সব শুরু হচ্ছে। এই যে দেখেন, প্রাইমারি অ্যামিনোরিয়া ইজ নো মিনিস্ট্রেশন বাই এজ 16 ইয়ার্স, মানে 16 হয়ে গেছে, 16 মধ্যে অবশ্যই হয়ে যাওয়ার কথা। Regardless of the presence of secondary sexual characteristics or no ministration by age 14 in the absence of any secondary sexual characteristics, অর্থাৎ 16 বছর হয়ে গেছে, তার যৌবন প্রাপ্তির অন্যান্য সমস্ত লক্ষণ দেখা দিচ্ছে, কি হচ্ছে না, কিন্তু তার মিন্স হচ্ছে না, তখন এটা হচ্ছে প্রাইমারি অ্যামিনোরিয়া। অথবা ওই মেয়েটার বয়স 14 হয়ে গেছে, 14 হয়ে গেছে, কিন্তু তার কোনো বৈশিষ্ট্য মানে মিন্স তো হচ্ছেই না, আদার্স যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো কোনোটাই প্রকাশ পাচ্ছে না। মানে তার তো কিছু না কিছু প্রকাশ পাওয়ার কথা, ব্রেস্টের দিকে ডেভেলপ হওয়ার কথা, কণ্ঠস্বরে চেঞ্জ হওয়ার কথা, তারপরে যে পিউবিক হেয়ার, অ্যাক্সিলারি হেয়ার এগুলো তৈরি হওয়ার কথা, বাট এসব কোনো বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে না। তার মানে সেটা হচ্ছে প্রাইমারি অ্যামিনোরিয়া, মানে তার ফার্স্ট যে মিনারকি অর্থাৎ মিনিস্ট্রেশন সেটা কি হচ্ছে না, দেখা দিচ্ছে না, এটাকে আমরা বলবো প্রাইমারি অ্যামিনোরিয়া। কেন হতে পারে, কারণ সমূহ বলেন। স্যার মেয়েদের ক্ষেত্রে কি ভয়েস চেঞ্জ হয়? হ্যাঁ, সবার ক্ষেত্রে চেঞ্জ, আমরা পড়েছিলাম তো আগের যে সাইন গুলো, পিউবার্টি সাইন, ভয়েস চেঞ্জ হবে, অপোজিট দেখবেন মেয়েদের ক্ষেত্রে এটা কর্কশ হয়ে যায়। হ্যাঁ, যদি আপনার এই আশেপাশে টিনেজ কোনো যদি মেয়ে থাকে, এরকম পিউবার্টি হবে 12, 13, 14, দেখবেন তাদের কণ্ঠস্বর, প্রথমে একটা বাচ্চা ছিল কণ্ঠস্বর, এর ছেলে মেয়ে বোঝা যাবে না, ছেলেদেরটা চেঞ্জ হয়ে যাবে, মেয়েদেরটা একটু চেঞ্জ হয়। হ্যাঁ, একটু কর্কশ টাইপের হয়, একটু তীক্ষ্ণ হয়ে যায়, হ্যাঁ, একটু ফ্যাসফ্যাসে গলা হয়ে যায়, ভয়েস চেঞ্জ হবে, একটু খেয়াল করলে বুঝতে পারবেন, কারো কম কারো বেশি হয়। হ্যাঁ, ওকে, এবার আমরা কারণগুলি দেখি। দেখেন, প্রথমত যে কারণগুলি আসবে, ওই যে সেম আমরা কারণগুলি চিন্তা করব, যে ফ্যাক্টর গুলো আছে সেই ফ্যাক্টর গুলো মাথায় রাখবো। এরপরে পাশাপাশি আমরা দেখবো গোনাডোট্রপিন ডিফিসিয়েন্সি। গোনাডোট্রপিন মানে হচ্ছে ওই যে হরমোন। হ্যাঁ, গোনাডোট্রপিন হরমোন গুলো কি কি মনে আছে? কোন কোন ওই যে সেক্স হরমোন গুলোকে আমরা গোনাডোট্রপিন হরমোন বলছিলাম, মনে আছে? এফএসএইচ, হ্যাঁ, ইস্ট্রোজেন, এলএইচ, প্রোস্টেজেস্টেরন, এফএসএইচ, এলএইচ, হ্যাঁ, ফলিকল স্টিমুলেটিং হরমোন, তারপর কি লুটিনাইজিং হরমোন, এটা হচ্ছে গোনাডোট্রপিন হরমোন। এই হরমোনে যদি ঘাটতি হরমোন। থাকে, হ্যাঁ, এই হরমোনে যদি ঘাটতি থাকে, অর্থাৎ এই হরমোনগুলি যদি তাদের ওই বয়স সন্ধির সময় যদি নিঃসরণ না হয়, তখন আমরা হরমোনাল টেস্টগুলি দেবো, যেটা একটু আগে বলেছিলাম। এখন এই যে হরমোন যে ডেফিসিয়েন্সি আছে, সেটা আবার কি কারণে হতে পারে? দেখবেন সাধারণত এই সময় বাচ্চাগুলা, যেমন আমরা একটা রবীন্দ্রনাথ একটা গল্প পড়ছিলাম, ছুটি গল্প, মনে আছে সবার? ছুটি, ওই গল্পটা কিন্তু এই যে এরকম বয়স সন্ধি নিয়ে, টিনেজ টাইপের কিন্তু নেওয়া। কারা কারা পড়ছেন ছুটি গল্পটা রবীন্দ্রনাথ ঠাকুরের? ফটিক, ফটিক নায়কের নাম ছিল ফটিক, নামে একটা ছেলে ছিল। ওখানে একটা কথা ছিল যে 13-14 বছরের বালকদের মতো বালাই দুনিয়াতে নাই। মানে কি, এই সময় তারা না থাকে ছোট, না হয় বড়। বেশি ছোট মতো থাকতে গেলে তখন বলা হয় তোমরা এখন বড় হয়েছো, একামি কেন করো। আবার যখন একটু বড় ভাবতে দিতে বলে, এই বাচ্চা বলে আবার বড়দের মধ্যে আসছো কেন। মানে এটা হচ্ছে কি, এই সময়টা খুব একটা ক্রিটিক্যাল একটা টাইম। হ্যাঁ, এই সময় সে ছোটদের সাথেও মিশতে পারে না, বড়দের সাথেও মিশতে পারে না। এই জন্য বাচ্চারা এই সময় খুব মিসগাইডেড হয়। হ্যাঁ, এটা নিজেদের ফ্যামিলি যদি বাচ্চার কাছে থাকে, তখন আপনার এটা কিন্তু খেয়াল রাখবেন। তো দেখা যাচ্ছে ওই সময় বাচ্চাদের কেন এরকম গোনাডোট্রপিন হরমোনের ডেফিসিয়েন্সি থাকে? স্ট্রেস, হ্যাঁ, দুশ্চিন্তা, দুশ্চিন্তা করে, বা খুব মানসিক চাপের মধ্যে থাকে, হয়তো স্কুল কলেজের পড়াশোনার চাপ। আবার দেখা যায় শহর কেন্দ্রিক থাকে, এখন আমরা শহরে সময় দিতে পারি না, খেলাধুলার পরিবেশ পায় না, একটা বদ্ধ রুমের মধ্যে, একটা ফ্ল্যাটের মধ্যে। গ্রামে এখন খেলাধুলার দিনে পরিবেশ নাই, অন্য বাচ্চার সাথে মিশতে পারে না, মিশতে গেলে টেনশন থাকে, কাদের সাথে মিশতেছে, কি একটা মানে বিপদ ঘটায় ফেলে কিনা। তাহলে এই যে স্ট্রেস থাকে, মানসিক চাপ, দুশ্চিন্তার মধ্যে থাকে, এই দুশ্চিন্তার কারণে, চাপের কারণে কিন্তু তার হরমোনটা নিঃসরণ হয় না। ওয়েট লস, যদি যথাযথ যদি ওয়েট না বাড়ে, হ্যাঁ, ওয়েট যদি লস হয়, সে কারণে এই হরমোনে ঝামেলা থাকে। এক্সেসিভ এক্সারসাইজ, অনেকে অতিরিক্ত এক্সারসাইজ করে ফেলে, বিশেষ করে অনেক মেয়েরা স্বাস্থ্য সচেতন এখন, তারা কি করে, ওই ডায়েট শুরু করে, এক্সারসাইজ শুরু করে, তখন এই হরমোন গুলো ডিসব্যালেন্স হয়ে যায়। অ্যানোরেক্সিয়া নার্ভোসা, হ্যাঁ, এটা ইটিং ডিসঅর্ডার। এখনকার মেয়েরা খেতেই চায় না, ক্ষুধা লাগে না,
খাওয়া দাওয়া খুব ঝামেলা, এটা খাবো না সেটা খাবো না, বাঁচতে বাঁচতে তার বডিতে ব্যালেন্স ডায়েট ঢুকে না, এই যে একটা আতঙ্ক, এটাকে বলা হয় অ্যানোরেক্সিয়া নার্ভোসা ইটিং ডিসঅর্ডার। এরপরে হচ্ছে ক্যালম্যান সিনড্রোম। হ্যাঁ, ক্যালম্যান সিনড্রোম হচ্ছে ডিলেড অর অ্যাবসেন্ট পিউবার্টি, ওই যে দেরিতে যে তার পিউবার্টি আসলো বা তার যে পিউবার্টি হচ্ছে না, কেন হচ্ছে না? এই যে হাইপোগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম, অর্থাৎ এই গোনাডোট্রপিন হরমোনের কি ডেফিসিয়েন্সি বা ঘাটতি, এই ঘাটতি থাকার কারণে তার যে ডিলেড হচ্ছে, এটাকে বলা হয় ক্যালম্যান সিনড্রোম। এটা আমরা পেলাম ওই একই কারণগুলো। এরপরে হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের টিউমার যদি থাকে, যেমন কেরিনোফ্যারিঞ্জিওমা, অর্থাৎ আমাদের ব্রেনের যদি টিউমার থাকে, ওখানে এই টিউমার থাকার কারণে তখন তার যে কি বলে এন্ডোক্রাইন যে সিস্টেম, যেখান থেকে এই হরমোনগুলি নিঃসরণ হবে, যত হরমোনের হেডকোয়ার্টার, ওই জায়গাগুলোতে কি হবে, ডিসঅর্ডার থাকবে, সেখান থেকে তখন হরমোনগুলো নিঃসরণ হতে পারবে না বা কন্ট্রোল করতে পারবে না। এরপর হচ্ছে প্রাইমারি ওভারিয়ান ফেইলিওর, ওভারির যদি মানে অ্যাক্টিভিটি যেটা আছে, সে ওভারি যদি ঠিক মতো অ্যাক্টিভ না হয়, ফেল করে, মানে ওভুলেশন যদি না হয়, বা তার যে হরমোন যে নিঃসরণ হওয়ার কথা ওভারি থেকে, সেই হরমোন যদি নিঃসরণ না হয়, তাহলে এটার জন্য ঝামেলা হয়। রেসিস্টেন্ট ওভারিয়ান সিনড্রোম, ওভারি কি হচ্ছে, অ্যাক্টিভ আছে কিন্তু সে কাজ করতেছে না, রেসিস্টেন্ট, হ্যাঁ, মানে সে কাজ করতে বাধাগ্রস্ত হচ্ছে, ঠিক মতো কাজ করতে পারতেছে না, সেটার জন্য সমস্যা হতে পারে। গ্যালাক্টোসেমিয়া, ডিসঅর্ডার অফ প্রসেস সিম্পল সুগার গ্যালাক্টোজ, হ্যাঁ, অর্থাৎ বডিতে যে সুগার আছে, হ্যাঁ, সিম্পল সুগার গ্যালাক্টোজ বলে, এই গ্যালাক্টোজটা ঠিক মতো শরীরে কি হচ্ছে না, বিপাক হচ্ছে না, পরিশোষণ হচ্ছে না, এটাকে বলা হয় গ্যালাক্টোসেমিয়া। এরপর হচ্ছে এনজাইম ডেফিসিয়েন্সি, টোটাল ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে যে এনজাইম গুলো কাজ করে, হজমের জন্য যেসব কেমিক্যাল ফর্ম গুলো কাজ করে, রাসায়নিক যে পদার্থগুলো আছে এনজাইম, এই এনজাইম গুলো যে ঠিক মতো কাজ না করে বিপাকীয় ঝামেলা তৈরি হয়, এটাও কিন্তু পরোক্ষভাবে এই মেনস্ট্রুয়েশন ডিসঅর্ডারের জন্য দায়ী, অর্থাৎ অ্যামিনোনের জন্য দায়ী। এরপর হচ্ছে গোনাডোট্রপিন রিসেপ্টর মিউটেশনস। হ্যাঁ, এখানে অনেকগুলো কঠিন কঠিন টার্ম আসবে, জাস্ট সবগুলো হয়তো ব্যাখ্যা করা সম্ভব হবে না, মানে ব্যাখ্যা করতে গেলে আলাদা আলাদা আবার একটা প্র্যাকটিস অফ মেডিসিন, অনেক রোগের বর্ণনা চলে আসবে। জাস্ট নামগুলির সাথে পরিচিত হওয়ার জন্য বা নামগুলি একটু মনে রাখার জন্য আপনারা এই টার্মগুলি একটু পড়বেন। তো গোনাডোট্রপিন রিসেপ্টর মিউটেশন, অর্থাৎ গোনাডোট্রপিন যে রিসিভ করবে, রিসেপ্টর যারা আছে, এরা পরিবর্তন হয়ে যায়। মিউটেশন মানে হচ্ছে পরিবর্তিত হওয়া, অর্থাৎ যেটা স্বাভাবিকভাবে কাজ করবে, সেই গোনাডোট্রপিনের বা আশেপাশে যে হেল্প করা থাকবে, এরা কি করবে না, একটার সাথে রিলেটেড, এরা কাজ করবে না বা পরিবর্তিত হয়ে যাবে, তখন তার এই সমস্যাটা হওয়া। অ্যাবনর্মাল ক্রোমোজোমাল প্যাটার্ন, এই যে ক্রোমোজোমে যদি অ্যাবনর্মালিটিস থাকে, আমাদের বডিতে কত জোড়া ক্রোমোজোম থাকে বলতে পারবে? মানব দেহে কত 23 জোড়া জোড়া ক্রোমোজোম স্যার। থাকে? হ্যাঁ, 23 জোড়া, এর মধ্যে 22 জোড়াকে আমরা বলি অটোজোম, আর এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। তাহলে এই ক্রোমোজোমের মধ্যে যদি অ্যাবনর্মাল কোনো ক্রোমোজোম থাকে, তাহলে মেনস্ট্রুয়াল ডিসঅর্ডার হবে, যে জননাঙ্গ ত্রুটিপূর্ণ হবে। ঠিক আছে। জুভেনাইল ডায়াবেটিস, অর্থাৎ যারা বাচ্চাদের অবস্থায় যদি ডায়াবেটিস থাকে, এটা হলো জুভেনাইল ডায়াবেটিস। জুভেনাইল মানে শিশু বা বাচ্চা, অপ্রাপ্ত বয়স্ক, এদের ডায়াবেটিসের কারণেও মেনস্ট্রুয়াল ডিসঅর্ডার দেখা দিবে। দেখবেন এই কারণগুলি শুধু এই যে অ্যামিনোরিয়া পড়েছে তা না, এই কারণগুলি ঘুরে ফিরে সব ধরনের ডিসঅর্ডারের মধ্যে চলে আসবে কোনো না কোনো কারণের মধ্যে। এবার হচ্ছে হাইপোথাইরয়েডিজম, থাইরয়েড যে হরমোনের অ্যাক্টিভিটি সেটা যদি কমে যায়। হাইপার প্রোল্যাকটিনেমিয়া, প্রোল্যাকটিন যে হরমোন আছে সেটা যদি অতিরিক্ত হাইপার অ্যাক্টিভিটি হয়, সেক্ষেত্রে এটা হতে পারে। ম্যাল নিউট্রিশন, অপুষ্টি যদি থাকে, ম্যাল নিউট্রিশন বলতে শুধু কিন্তু খাওয়া দাওয়া কম তা না, অতিরিক্ত খায়া মোটা হওয়াটা অবেসিটি একটা ম্যাল নিউট্রিশন, আবার একদম পুষ্টিহীনতা অর্থাৎ শুকিয়ে যাওয়া, এটা হচ্ছে ম্যাল নিউট্রিশন। এই জন্য বলছে স্ট্যান্ডার্ড বডি ওয়েটে থাকার জন্য। অ্যানিমিয়া যদি থাকে, তার বডিতে অ্যানিমিয়া, রক্ত অল্পতা দেখা দিচ্ছে, তার মানে তার রক্ত বের হবে করতে, তার তো বডিতে অ্যানিমিয়া। টিউবারকুলোসিস যদি তার থাকে, ইন্টারনাল যেটা আর কি যক্ষ্মা, হ্যাঁ, অনেক সময় যে জেনিটাল অর্গানের মধ্যে টিউবারকুলার হতে পারে, লাং টিউবারকুলার হইতে পারে, যে কোনো জায়গায় টিউবারকুলার হলে এটা হতে পারে। তাহলে হচ্ছে আমাদের প্রাইমারি, যখন মানে কি যার পিউবার্টি মানে একবারও যখন মাসিক হয় নাই, সেটা হচ্ছে আমাদের প্রাইমারি অ্যামিনোরিয়া, এবং তার অনেকগুলো কারণ আমরা মাথায় রাখলাম বা পড়লাম। ঠিক আছে। এরপর হচ্ছে সেকেন্ডারি অ্যামিনোরিয়া, মাধ্যমিক। সেকেন্ডারি এটা হচ্ছে, দেখেন, সেকেন্ডারি অ্যামিনোরিয়া ইজ এন অ্যাবসেন্স অফ মিনিস্ট্রুয়েশন ফর 6 months অর মোর ইন উমেন হু হ্যাভ এক্সপিরিয়েন্স নর্মাল মিনিস্ট্রুয়েশন। অর্থাৎ সহজ কথা হচ্ছে, জীবনে একবার মিনিস্ট্রুয়েশন হয়েছে, এরপর বন্ধ হয়ে গেছে, অথবা যার আগে রেগুলার ছিল এখন বন্ধ, কতদিন হলো, 6 মাস বা তার চেয়ে বেশি যদি হয়, তখন তাকে আমরা বলবো সেকেন্ডারি অ্যামিনোরিয়া।
তবে যাদের একবার হয়েছে সেকেন্ডারি যদি হয় তার আগে আমরা বেশিরভাগ ক্ষেত্রে মাথায় রাখবো, প্রেগনেন্সির কথাটা একটু মাথায় রাখবো বর্তমান পরিস্থিতির ক্ষেত্রে। এটা একটু আপনারা চিকিৎসক হিসেবে মাথায় রাখবেন, ব্যাক অফ মাইন্ডে। হ্যাঁ, তাহলে আমরা সেকেন্ডারি অ্যামিনোরিয়া পেলাম, অর্থাৎ যার আগে মাসিক হয়েছে ঠিকই কিন্তু এখন হচ্ছে না, তাহলে সেকেন্ডারি। আর যার একবারও হয় না সেটা হচ্ছে প্রাইমারি। সেকেন্ডারি কারণগুলো কি কি দেখেন, এখানে আমরা আগের কারণ অনেকগুলো পাবো, ওই যে সেম ভাবে হাইপোথ্যালামিক ডিসফাংশন, অর্থাৎ এই যে আমাদের হাইপোথ্যালামাস হচ্ছে আমাদের ব্রেনের, হ্যাঁ, মাথার ভিতরে মস্তিষ্কের এখানে একটা জায়গা আছে হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাস হচ্ছে আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এটাই মূলত হচ্ছে সবগুলোকে কন্ট্রোল করে। হ্যাঁ, অর্থাৎ যত হরমোন আছে হরমোন গুলা বেশিরভাগই এই গ্ল্যান্ড থেকে কন্ট্রোল হয়। এটা যদি আমরা ফিজিওলজিতে যখন আমরা এন্ডোক্রাইন সিস্টেম পড়ছি বা আমরা যখন পড়বো যারা পড়ি নাই, তখন এখানে এই ব্যাপারে আলোচনা চলবে বা আসবে। তাহলে এই হাইপোথ্যালামিক ডিসফাংশন, যদি হাইপোথ্যালামাসের যে গ্ল্যান্ড ঠিকমতো কাজ না করে তাহলে কি হইতে পারে, স্ট্রেস হইতে পারে। কেন কাজ করবেন স্ট্রেস? মানসিক দুশ্চিন্তা বা চাপ, অ্যানোরেক্সিয়া, ক্ষুধামন্দা বা ক্ষুধাহীনতা, এক্সেসিভ এক্সারসাইজ, কনজেনিটাল ম্যালফরমেশন, ওই যে হ্যাঁ জন্মগত ভাবে যদি ঠিকমতো না হয়, সিউডোসায়াসিস মানে হচ্ছে a condition in which the patient has all signs and symptoms of pregnancy, খেয়াল করেন, except the confirmation of presence of a fetus, a peculiar symptom। এটা কিন্তু আমাদের ম্যাথমেটিকার যে রেপার্টরি একটা রুব্রিক আছে ম্যাথমেটিকাতে, এটার ওষুধও আছে আমাদের, যে রোগী মনে করে সে প্রেগনেন্ট, এমনকি তার প্রেগনেন্সির সমস্ত সাইন সিমটম চলে আসে। অর্থাৎ আপনি যদি টেস্ট করেন টেস্টে পজিটিভ পাবেন, তার যে মর্নিং সিকনেস, মাথা ঘোরানো, বমি ভাব, হ্যাঁ, এবং সে পেটের ভিতরে কিছু একটা নড়াচড়ার অস্তিত্ব সে অনুভব করে, এরকম তার কাছে মনে হয়। এটা বলে সিউডো মানে মিথ্যা, নকল, সিউডোসায়াসিস। অর্থাৎ কন্ডিশন যখন রোগীর মধ্যে সমস্ত সাইন সিমটম পাওয়া যাবে প্রেগনেন্সির উইদাউট এ ফিটাস। আল্ট্রাসোনোগ্রাম করবেন, ভিতরে দেখবেন কোনো ফিটাস নাই, অর্থাৎ ভ্রূণ নাই, অর্থাৎ তার প্রেগনেন্সি নাই, কিন্তু সিমটম পাওয়া যাবে। এক্ষেত্রেও এটা তাহলে কি যে মিনিস্ট্রি হয়ে যাবে, মিশ্রণ বন্ধ হয়ে যাবে, অ্যামিনোরিয়া হবে। এটা হচ্ছে সেকেন্ডারি অ্যামিনোরিয়া, এটা পিকুলিয়ার সাইন। এরপরে হচ্ছে অনেক সময় আসলে তার মাসিক বন্ধ। হ্যাঁ, কেন বন্ধ? এই যে দেখেন ড্রাগ বা ওরাল পিল, ওষুধ খাচ্ছে, ইনজেকশন নিচ্ছে, ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভস, সে ইনজেকশন নিয়ে বন্ধ করে রাখছে, তার মনে নাই। হ্যাঁ, ফেনোথিয়াজাইন্স ওষুধ খাচ্ছে, অ্যান্টি ডিপ্রেসেন্ট, হ্যাঁ, যে মানসিক চাপের জন্য ডিপ্রেসের যে ওষুধ খাচ্ছে, ওষুধের কারণে তার বন্ধ হতে পারে, সাইড ইফেক্টের কারণে। এছাড়া সিম্পল ওয়েট লস, তার লস হতে পারে, দিন দিন ওয়েট কমে যাচ্ছে। ডিজিজ, ওই যে ক্রেনিওফ্যারেঞ্জিওমা, এটা মানে কি একটু আগে বলছিলাম, ক্রেনিও মানে কি ব্রেন, ফ্যারিঞ্জিওমা, হ্যাঁ, ব্রেনের মধ্যে টিউমার বলছিলাম। এনসেফালাইটিস, মস্তিষ্কের প্রদাহ, হ্যাঁ, এনসেফালাইটিস, আইটিস মানে প্রদাহ, ইনফ্লামেশন, ট্রমা, আঘাতজনিত কোনো কারণে হতে পারে। এই বিষয়গুলি মাথায় রাখতে হবে। এরপরে পিটুইটারি গ্ল্যান্ড আছে, এখান থেকে হরমোন নিঃসরণ হয়। এই পিটুইটারি গ্ল্যান্ডে যদি কোনো ডিসঅর্ডার থাকে, যেমন হাইপার প্রোল্যাকটিনিমিয়া, ওই যে বললাম যে প্রোল্যাকটিন হরমোনের অতিরিক্ত। অ্যাডিনোমাস, এটা হচ্ছে এক ধরনের বিনাইন টিউমার, অর্থাৎ নন ক্যান্সারাস টিউমার অথবা এপিথেলিয়াল টিস্যুর এক ধরনের টিউমার, হ্যাঁ, অ্যাডিনোমাস বলা হয়। শিহান সিনড্রোম মানে হচ্ছে নেক্রোসিস অফ পিটুইটারি গ্ল্যান্ড, ওই যে মাথার যে পিটুইটারি গ্ল্যান্ড আছে, সেই গ্ল্যান্ডটা যদি মারা যায়, গ্ল্যান্ড যদি কাজ না করে মৃত হয়ে যায়, তখন তাকে বলে শিয়ান সিনড্রোম। এই মৃত হয়ে যাওয়ার কারণে তার কি হবে না, হরমোন নিঃসৃত হবে না, তার অ্যামিনোরিয়া দেখা দিবে। এই যে পিটুইটারি টিউমার, একই কথা, যদি পিটুইটারি গ্ল্যান্ডে টিউমার হয় তাহলে সমস্যা হবে। ওভারিয়ান কিছু সিনড্রোম আছে, ওভারিয়ানের কি কি সমস্যা হতে পারে? প্রিম্যাচিউর ওভারিয়ান ফেলিওর, যে ওভারির প্রিম্যাচিউর, অর্থাৎ যে ফলিকলটা যে নিঃসৃত হবে সেটা হচ্ছে না, প্রিম্যাচিউর ওভারিয়েশন হচ্ছে না ঠিকমতো, না হলে আশা হবে প্রত্যেকে। রেসিস্টেন্ট ওভারিয়ান সিনড্রোম, ওভারি নিঃসৃত হচ্ছে, কাজ করতেছে, বাট সেটা রেসিস্টেন্ট, বাধাগ্রস্ত হয়ে যাচ্ছে, কোনো কাজ করতে পারতেছে না। উফোরাইটিস, ওভারির যদি কোনো ইনফ্লামেশন হয় সেক্ষেত্রে হতে পারে। পোস্ট রেডিয়েশন বা কেমোথেরাপি, যদি অনেক সময় ক্যান্সারের কারণে বা রেডিয়েশন বা রেডিওথেরাপি বা কেমোথেরাপি দেওয়ার কারণে বন্ধ হয়ে যেতে পারে। এই যে একটা কমন একটা রোগ যেটা এখন অ্যাভেলেবেল দেখা যায়, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, পিসিওএস বলা হয়, অর্থাৎ ওভারির ভিতরে অনেকগুলো ছোট 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 সিস্ট, এটাকে বলা হয় পলিসিস্ট ওভারি সিস্ট। এই কারণে মাসিক বন্ধ হয়ে যায়। বিশেষ করে যেসব মেয়েদের এই যে একবার দুইবার হয়, 17, 18, 20, 22 এর মধ্যে, তাদের এই পিসিওএসটা বেশি থাকে, এবং এই পিসিওএস এর কারণে তাদের বডিতে এক্সট্রা কি লোম দেখা যায়, অর্থাৎ গোফ, দাড়ি এগুলো বেশি হয়, হাতে পায়ে লোম বেশি দেখা যায় পিসিওএস এর কারণে। হ্যাঁ, ইউট্রাইন কিছু সিনড্রোম আছে, যেমন টিউবারকুলার এডিনোমেট্রাইটিস,
যেটা যদি ওই যে জ্বরের যদি যক্ষা হয় ওই ক্ষেত্রে এটা। তারপর হচ্ছে অ্যাশারম্যান সিনড্রোম, এটা একটা রোগের লক্ষণ। কি বলছে যে রিয়ার কন্ডিশন ওয়্যার স্কার টিস্যু, স্কার মানে হচ্ছে ভিতরে ছোপ ছোপ মানে খাস দেওয়া আঁচড়ানোর মতো ছেঁচে নেওয়া এরকম একটা টিস্যু থাকে, যেটাকে অ্যাডেশনস বলা হয় ইনসাইড দ্য ইউটারাস। অর্থাৎ ইউটারাসের ভিতরে মনে হয় কেউ আঁচড়ে আঁচড়ে ওই জায়গার ওয়াল থেকে চামড়া গুলোকে স্কার করে খামচে খামচে তুলে ফেলছে। এই তুলে ফেলার কারণে ইউটারাসটা কি হয়, অসুস্থ হয়ে যায়, তখন আর হিলস হয় না। এটাকে বলে অ্যাশারম্যান সিনড্রোম। এছাড়া সার্জিক্যাল রিমুভাল, অনেক সময় সার্জারি করে ফেলে, অনেকে মনে থাকে না, হিস্টেরেক্টমি, অন্য কোনো একটা কারণে বশত বা কোনো জড়িত কারণে তার ইউটারাসটা ফেলে দিছে, 4-5 বছর হয়ে গেছে, তারা বলতে পারে না, সেগুলো মাসিক বন্ধ, কেন বন্ধ সে বলতে পারে না, তখন দেখা যায় তার হিস্টেরেক্টমি হয়েছে। হিস্টেরেক্টমি মানে হচ্ছে ইউটারাস, টমি মানে কেটে ফেলা, হ্যাঁ, সার্জারি করে। এছাড়া আদার্স কিছু কারণ আছে, যেমন ম্যাল নিউট্রিশন, অপুষ্টি, হাইপোথাইরয়েডিজম, থাইরয়েড হরমোনের কি কম, হাইপার মানে কি বলে কম অ্যাক্টিভিটি, এবং ডায়াবেটিস। এই গেল আমাদের ট্রু অ্যামিনোরিয়া, প্রাইমারি এবং সেকেন্ডারি অ্যামিনোরিয়ার কারণ সমূহ, কি কারণে এটা হতে পারে। যদি এখন এরকম কেস পাই, আমরা কি কি ইনভেস্টিগেশন দেব, হ্যাঁ, যে বলছেন কি কি টেস্ট দিবেন যদি এরকম কেস পান। হ্যাঁ, প্রথম হচ্ছে জেনারেল ইনভেস্টিগেশন আমরা দেব, ব্লাডের সিবিসিএস এর ব্লাড রুটিন টেস্ট। পাশাপাশি আমরা ইউরিনের ইনফেকশনের জন্য ইউরিন আরি দেব, বুকের চেস্ট এক্সরে দেব, পিএভিও, হ্যাঁ, যে যক্ষা টক্ষা আছে কিনা, হ্যাঁ, বা কোনো সমস্যা আছে কিনা, লাংসে কোনো সমস্যা আছে কিনা। এই যে যক্ষার জন্য, টিউবারকুলার জন্য এমটি টেস্ট, মনটাক্স, এটা হচ্ছে টিউবারকুলার জন্য, টিবি, বডিতে যক্ষা আছে কিনা, যক্ষার স্পেসিফিক টেস্ট হচ্ছে মনটাক্স টেস্ট বা এমটি। ডায়াবেটিস আছে কিনা, যেহেতু ডায়াবেটিস একটা কারণে যে আমরা পাইলাম ডায়াবেটিস, তাহলে ডায়াবেটিসের জন্য আমরা দেবো ফাস্টিং বা 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট বা র্যান্ডম, এটা আমরা দেবো। সাধারণত আমরা ফাস্টিং আর 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্টেই দেই, অথবা 75 গ্রাম গ্লুকোজ, ডায়াবেটিক ক্লাসে প্র্যাকটিস মেডিসিন আলোচনা করবে। এছাড়া স্পেশাল কিছু ইনভেস্টিগেশন আমরা দিতে পারি, যেমন ইউএস লোয়ার অ্যাবডোমেন যেটা বলছিলাম, অথবা ইউট্রাস এন্ড অ্যাডেনেক্স। ইউট্রাস মানে জরায়ু, এবং অ্যাডেনেক্স মানে হচ্ছে জরায়ু ও তার আশেপাশের অঙ্গসমূহ, আর কি, এটা অ্যাডেনেক্স বলা হয়। এছাড়া ক্রোমোজোমাল টেস্ট আছে, যে ডিসঅর্ডার আছে কিনা ক্রোমোজোমে, সেটাকে বলা হয় ক্যারিওটাইপিং, হ্যাঁ, এটা হচ্ছে অ্যাবনরমাল ক্রোমোজোম পাওয়া যায় কিনা, সেটা ক্যারিওটাইপিং বলা হয়। এছাড়া এইচএসজি হিস্টেরোসালফিঙ্গোগ্রাফি, এটা এক ধরনের এক্সরে, যেটা হচ্ছে ওই বিভিন্ন রকম ব্লক, টিউবের ব্লকের জন্য এই পরীক্ষা দেওয়া হয়, হ্যাঁ, অথবা হিস্টেরোস্কোপি, জরায়ুর দেখা, হ্যাঁ, হিস্টেরোস্কোপি, অথবা এইচএসজি হিস্টেরোসালফিঙ্গোগ্রাফি। এন্ডোমেট্রিয়াল বায়োপসি, এন্ডোমেট্রিয়াল টিস্যু জরায়ুর লেয়ার গুলোতে কোনো ধরনের সমস্যা আছে কিনা সেখানে বায়োপসি করতে দিতে পারি আমরা, মাংস কেটে পরীক্ষা করতে দেব ভিতরে কোনো ক্যান্সারাস কোনো টিস্যু আছে কিনা, হ্যাঁ। এছাড়া এগুলো হরমোনাল পরীক্ষা, এস্ট্রাডিওল, গোনাডোট্রপি, হ্যাঁ, এগুলো হরমোন পরীক্ষা। এরপরে যে TA3, T3, T4, TS, এগুলো হচ্ছে থাইরয়েড ফাংশন টেস্ট। ওভারিয়ান বায়োপসি দিতে পারি। ল্যাপারোস্কোপি, ল্যাপারো মানে হচ্ছে ছিদ্র করা, অ্যাবডোমিনাল পেট দিয়ে ছিদ্র করে আমরা ওখানে দেখবো জরায়ু বা ওভারির কোনো জায়গায় কোনো অসুবিধা আছে কিনা। এছাড়া প্রোল্যাকটিন হরমোন পরীক্ষা দিতে পারি, প্রোজেস্টিন হরমোন দিতে পারি। প্রয়োজন বোধে যদি আলট্রাসোনোগ্রামে ধরা না পড়ে বা যদি কোনো সমস্যা মনে হয়, তখন আমরা সিটি স্ক্যান অফ লোয়ার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন দিতে পারি। এই হচ্ছে আমাদের অ্যাবনরমাল মেনস্ট্রুয়েশনের একটা পার্ট, অনেকগুলোর মধ্যে আজকে আমরা একটা শিখলাম, সবচেয়ে বড় এবং সবচাইতে বেশি আসে এই কেসটা অ্যামিনোরিয়া। নেক্সট ক্লাসে ঈদের পরে ইনশাআল্লাহ আমরা পরবর্তী এগুলো শিখবো, যেমন ডিসমেনোরিয়া, হ্যাঁ, ধাপে ধাপে পরবর্তী 10টায় আমরা যাবো। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত। আর কোনো প্রশ্ন আছে?